প্রশ্ন ফাঁস সহ নানা অভিযোগ সত্ত্বেও বন্ধ করা যাচ্ছে না কোচিং বাণিজ্য। অসুস্থ প্রতিযোগিতাকে দুষলেন অভিভাবকরা, পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের পক্ষে শিক্ষামন্ত্রী। গেমস নিয়ে বিশ্বে গড়ে উঠেছে কয়েকশো কোটি ডলারের বাজার, সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশের উদ্যোক্তারাও। সহায়তা পেলে গেমিং হতে পারে দেশের সম্ভাবনাময় খাত। কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসাকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি কোয়াবের। দেশে এ খাতের সব ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় বাড়ির মালিকদের উপরই ভরসা ওয়াসার। 5টি শোধনাগারের পরিকল্পনা, উন্নত সুয়ারেজ লাইন পেতে অপেক্ষা করতে হবে 2035 সাল পর্যন্ত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবার বাণিজ্যে। আর আপনার সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব বিশ্বের গেমিং বাজার এবং বাংলাদেশে এর সম্ভাবনা বিষয়ে। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিল্যান্সারের প্রধান নির্বাহী মোহাম্মদ শফিউল আলম। জনাব শফিউল আলম, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এই বিষয়ে আলোচনা করব, তার আগে জাতীয় কিছু খবর জেনে আসছি। ঢাকা সহ সারা দেশে একযোগে আজ থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি পরীক্ষা। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। সকাল 11টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর 1:30 পর্যন্ত। এদিকে সকাল 10টা থেকেই পরীক্ষার্থীরা কেন্দ্রে আসতে শুরু করে। এ সময় শিক্ষার্থীদের বেশ উচ্ছ্বাসিত দেখা গেছে। প্রথম দিনে অনুষ্ঠিত হচ্ছে ইংরেজি পরীক্ষা। এবছর পিএসসি পরীক্ষার সংখ্যা 29,30,573 জন। এছাড়া ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিচ্ছে 2,99,715 জন। এবার সারা দেশে প্রায় 7,000-এরও বেশি কেন্দ্রে এবং দেশের বাইরে 11টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। 27 নভেম্বর পরীক্ষা শেষ হবার কথা রয়েছে। আজকে আমাদের ইংলিশ পরীক্ষা। আজকে আমরা খুব ভালো প্রস্তুতি নিছি, তাই আমাদের কোনো মনে ভয় নেই। প্রথম পরীক্ষা একটু তো টেনশন কাজ করবে, কি করার, পরীক্ষা ভালো হলেই ভালো। আমি পরীক্ষায় ভালো প্রস্তুতি নিয়েছি, আশা করি আমি যেন এই পরীক্ষায় A+ করি। স্কুলের পরীক্ষার প্রশ্নপত্র পুরোপুরি মিলে যাওয়া, বোর্ড পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রি ও ফাঁস সহ নানা সময় অভিযোগ উঠেছে কোচিং সেন্টার বিরুদ্ধে। তাই সরকারের পক্ষ থেকে কয়েক বছর ধরেই কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতেও দেখা গেছে। এত কিছুর পরও কেন লাখ লাখ শিক্ষার্থী দ্বারস্থ হচ্ছে নামে বেনামে চলা কোচিং সেন্টারে? কারণ খোঁজার চেষ্টা করেছেন শাতিলা শারমিন। সকাল 11টা, রাজধানীর কোনো বিদ্যালয় ছুটির দৃশ্য নয়, বরং নগরীর একটি নামকরা বিদ্যালয়ের পাশে কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। তাদের কাছে প্রশ্ন ছিল, বিদ্যালয় আর কোচিং সেন্টারের পড়াশোনার পার্থক্যটা কেমন। পরীক্ষাতে যেগুলো আসবে ওগুলো সাজেশন দেয়। সাজেশনগুলো আমরা পরীক্ষায় সেগুলো লিখি, সেগুলো পরীক্ষায় লিখে আমরা ফুল মার্কস পাই। মডেল কোশ্চেনগুলো আছে সেগুলো দেখায়, পরীক্ষা নেয়, মডেল টেস্ট নেয়। প্র্যাকটিস করতে করতে দেখা যায় যে এসএসসি বা এইচএসসি তে ভালো রেজাল্ট করা যায়। জিপিএ 5 না পেলে ভর্তি ভালো চান্স পাবে না, ভালো জায়গায় হয় না, মানে এই জাতীয় একটা চাপ তৈরি হয়। সন্তানের ভবিষ্যতের জন্য জিপিএ 5 পাওয়ার অসুস্থ প্রতিযোগিতা আর বিদ্যালয় কোচিংয়ের জাতাকলে পিষ্ট হচ্ছেন অভিভাবকেরা। যখন আমরা দেখি যে না স্কুলে পড়াচ্ছে না, কোচিংয়ে আমাদেরকে যেতেই হচ্ছে। কোচিংয়ে আপনার সিট দিচ্ছে, বাসায় অনেক বাচ্চারা পড়তে চায় না, তারপর এটা কোচিংয়ে অনেকে কমপ্লিট করে দেয়। হয়তো 90 পাচ্ছে, সে চিন্তা করছে আরেকজন 95 পেলো, আমার বাচ্চা কেন 95 পাচ্ছে না। এখন সিচুয়েশনটা এমন হয়েছে, আমরা সবাই শুধু নাম্বার চাচ্ছি। সবার বাচ্চাকেই ফার্স্ট হতে হবে, 98 পেতে হবে, 99, কেউ 70 পাওয়া যাবে না। আমাদের ভিতরে একটা প্রতিযোগিতা এরকম, তো অমুকের ছেলে কোচিংয়ে দিচ্ছে, অমুকের ছেলে কোচিংয়ে দিচ্ছে, আমি কারো দিচ্ছি না। টিচারদের উপর যে সিলেবাস শেষ করার একটা প্রেশার, টিচাররাও হচ্ছে গিয়ে শাসন না করে পারে না। বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান না করাকেই কোচিং চালানোর বৈধতা হিসেবে জাহির করতে চাইছে কোচিং সেন্টারগুলো। স্কুল শিক্ষকরা কিন্তু আসলে কোচিং তেমন করে না, তারা টোটালি ব্যাচ করে, ব্যাচটাকে এখন কোচিং এর নামে চলতেছে। এদিকে জটিল শিক্ষা ব্যবস্থার অংশ হয়ে যাওয়া কোচিং সেন্টার রাতারাতি বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন শিক্ষকেরা। কারিকুলামের যে সময়টা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে আমরা প্রায় প্রতি বিষয়েই
100 থেকে 140 মিনিট কম পড়াচ্ছি। যতটুকু সময় দরকার হবে কারিকুলামে কিন্তু সেটাই বলা হয়েছে, তারপরেও এই অসঙ্গতিটা কেন? এর জবাবই কিন্তু আমাদের কোচিংগুলো। শিক্ষামন্ত্রী জানালেন, কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ করার পদক্ষেপ থেকে সরে এসেছে সরকার। যদি না পড়াইতে পারেন তার চাকরি থাকার কারণ নেই, অযোগ্য প্রমাণ হিসাবে তার চাকরি চলে যাবে বা ব্যবস্থা নেওয়া হবে। সত্যিই কঠিন কিনা হয়ে গেছে কিনা, বেশি হয়ে গেছে কিনা, কি ব্যবস্থা নেওয়া উচিত। এই যে পরীক্ষা পদ্ধতিটা চলবে না, তো আমি বলেই আসতেছি যে আমাদের সংস্কার করতেই হবে। এ বিষয়ে নতুন আইন আসছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্মার্টফোন, গেমিং কনসোল কিংবা কম্পিউটার, গেম খেলা হয় সব ধরনের ডিভাইসে। ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে গেম নিয়ে বিশ্বে গড়ে উঠেছে কয়েকশো কোটি ডলারের বিশাল এক বাজার, যার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। ধীরে ধীরে এই বাজারে সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশও। প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে তথ্য প্রযুক্তিতে গেমিংও হতে পারে বাংলাদেশের জন্য এক সম্ভাবনাময় খাত। এ ঘোষণা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির বার্তা, যা বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিতে। মুক্তিযুদ্ধ মিশে আছে বাঙালির মননে, মানসিকতায়, প্রতিটি রক্তকণায়। বাঙালির রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস এবার গেমিংয়ে তুলে ধরেছেন তরুণ প্রযুক্তিবিদরা। শুধু সংগ্রাম নয়, উঠে এসেছে ঐতিহ্য, সংস্কৃতিও। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও তৈরি হচ্ছে উন্নত মানের গেম। তবে আর্থিক সংকটের কারণে ব্র্যান্ডিং করতে না পারায় গেমিং এর বিশাল বাজার অধরাই থেকে যাচ্ছে। যখন আমাদের গেমটা লঞ্চ হয়, আমরা প্রায় 2 উইকস নিউ ক্যাটাগরিতে আমাদের গেমটা ছিল ইউএস টপ চার্টে, কিন্তু তখনও আমাদের ওই পরিমাণ এক্সপিরিয়েন্স ছিল না যে এইটার পিছিয়ে গেমটাকে রান করার জন্য মার্কেটিং সেক্টরে আমাকে প্রচুর টাকা খরচ করতে হবে। আমরা যখন এটা শিখেছি ততদিনে আমাদের পকেটের টাকা শেষ হয়ে গেছে। বর্তমান বিশ্বে গেমের বাজার প্রায় $80 বিলিয়ন। বেসিসের তথ্য মতে বাংলাদেশে মাত্র 8 থেকে 10টি প্রতিষ্ঠান গেম ডেভেলপমেন্টের সাথে জড়িত। গেম তৈরির ক্ষেত্রে যতটা অগ্রগতি হয়েছে, বিপণনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। সরকার যদি 282 কোটি টাকা খরচ করে, তাহলে 2,82,000 কোটি টাকা যাতে আয় হয় সেই ব্যবস্থা করতে হবে। এমন বিপদে না পড়ি যে আমি গেম বানাইতে পারি, বেচতে পারি না। গেমিং খাত ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। 7টি গেমিং একাডেমি এবং 30টি স্পেশালাইজড ল্যাব, যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং এবং গেম ডেভেলপ করার জন্য হাই কনফিগারেশন কম্পিউটার, সেগুলো কিন্তু আমরা সরবরাহ করব। এর বাইরে আমরা প্রায় 500 মতো মোবাইল গেম এবং অ্যাপ্লিকেশন আমরা কিন্তু তাদের কাছ থেকে আবার কিনব। প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা বলছেন, বিপণনের বিষয়টি বাদ দিয়ে শুধু প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলে তার সুফল আসবে না, বরং প্রকল্প গ্রহণের সাথে সাথে বাজারজাতকরণেও নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, গেমিং সংক্রান্ত সম্ভাবনাময় একটি রিপোর্ট আমরা দেখলাম, আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিল্যান্সের প্রধান নির্বাহী শফিউল আলম। আমরা এই বিষয়ে একটি রিপোর্ট দেখলাম, এখানে আমরা দেখলাম যে গেমিং এর বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরা হচ্ছে। আমরা জানি গেমিং মানে আসলে যে উন্নত বিশ্ব কিংবা আসলে দেশের বাইরে থেকে আসলে সেগুলো তৈরি করা হচ্ছে, কিন্তু বাংলাদেশেও এগুলো এখন তৈরির দিকে এগুচ্ছে। আমাদের উদ্যোক্তারাও এখানে কাজ করছেন, আমাদের যে প্রযুক্তিবিদরা আছেন তারাও এখানে কাজ করছেন। আপনার কাছে কি মনে হয় বর্তমানে আসলে গেমিং এর বাংলাদেশের অবস্থানটা কতটুকু? থ্যাংক ইউ সো মাচ। মানে ইনফ্যাক্ট আমরা যেটা রিপোর্টে যেটা দেখলাম যে আপনার যারা এক্সপার্ট যারা আছেন সবাই একটি বিষয়কে ফোকাস করছেন, যে আপনার মার্কেটিংয়ের যে বিষয়টা, যদিও আপনার প্রয়োজনের তুলনায়, যেমন আমাদের যেই পরিমাণ এন্টারপ্রেনার আছে, আপনার আইটি স্টার্ট আপ বা বিভিন্ন কোম্পানিগুলি আছে, যেইটুকুই হয়েছে আপনার যারা এই গেম নিয়ে ট্রাই করছে এবং অনেকেই ফোকাস হয়েছেন, মোটামুটি মিডিয়া থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে। আবার অনেকেই আছেন যে খুব আরও ভালো গেম ডেভেলপ করছেন। আমি এরকম একজনকে চিনি যার ইউএসের কিছু ক্যাটাগরি আছে, গেম ক্যাটাগরি আছে, সেখানে অলওয়েজ 10-20 ভিতরে থাকে, আপনার 24-25 লাখের উপরে গেমস ডাউনলোড হয়েছে। কিন্তু তার সঙ্গে আমি কথা বলে যেটা পেয়েছি যে আপনার মার্কেটিংটাতে সবচেয়ে বেশি আপনার স্ট্রাগল করছে। আর যেহেতু আপনার নেক্সট জেনারেশন, আপনি স্টাডি করলেই দেখবেন যে গেমসের যে মার্কেটটা আপনার, এটা এখন 2016-এ প্রায় $90 বিলিয়ন, আই মিন $99.6 বিলিয়ন অ্যাকচুয়ালি। সো সেখানে আপনার এশিয়ান মার্কেট ইনক্লুডিং বাংলাদেশ, যেখানে আপনার পপুলেশন সাইজ অনেক, বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের মতো জায়গাতে, এটার প্রসপেক্ট ট্রেমেন্ডাস। এবং সবাই ডিফারেন্ট ফোন টার্গেট করে, যেমন আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস না হয়, শুধুমাত্র অ্যান্ড্রয়েডও যদি ফোকাস করা হয়,
লোকাল মার্কেট তো আছেই। আমরা তো ইন্টারন্যাশনাল মার্কেট নিয়ে কাজ করার সুযোগের পাশাপাশি লোকাল মার্কেটটাকেও গেমস ডেভেলপমেন্টের জন্য সাপোর্টিভ করা যায়। বাট এনিওয়ে এন্ড অফ দ্য ডে হচ্ছে যে আপনার এটার মার্কেটিং ফেসিলিটেট করতে হবে। বাট খুব ভালো সংবাদ হচ্ছে যেটা বাংলাদেশ সরকার বিশেষ করে আইসিটি ডিভিশন এটার বিশাল একটি উদ্যোগ নিয়েছেন প্রথমবারের মতো। আমি জানি না অন্য বিশ্বের অন্য কোনো দেশে হয় কিনা, বাট বাংলাদেশের জন্য এটা নিঃসন্দেহে খুবই ভালো সংবাদ যে আপনার প্রায় ৮,০০০-এরও বেশি সোফার আপনার এক্সপার্ট ক্রিয়েট করা হবে। সেটা গেমস ডেভেলপমেন্টও শুধুমাত্র আপনার কোডার না, এখানে অনেক কিছুর আপনার সন্নিবেশ থাকতে হবে। সেখানে আপনার অ্যানিমেটেড থাকতে হবে, স্টোরি টেলার থাকতে হবে, আপনার স্ক্রিপ্ট রাইটার থাকতে হবে বা স্টোরি বোর্ড করতে পারবে, এই ধরনের এক্সপার্ট লাগবে। সো সবগুলি মিলিয়েই আপনার একটি ব্যাপক পরিকল্পনা নিয়েছে আইসিটি ডিভিশন, এবং সেটা যদি ইমপ্লিমেন্ট করা যায় প্রপারলি, পাশাপাশি আপনার বিপণনের যদি ব্যবস্থা করা যায় লোকাল প্লাস হচ্ছে আন্তর্জাতিক বাজারে, এবং আমি শিওর যে এটা নিয়ে আমরা ভালো কিছু করতে পারবো। আচ্ছা, আমরা দেখেছি সরকার পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে যার প্রভাবও পড়েছে। অনেক গেমাররা কিন্তু উঠে এসেছে যারা গেম ডেভেলপ করছেন কিংবা সফটওয়্যারের সঙ্গে কাজ করছেন। কিন্তু আরেকটি বিষয় আমরা জানি যে আসলে গেমগুলো যেখানে আপলোড করা হবে, যেখান থেকে আমরা যারা গেম খেলবে ডাউনলোড করবে, সেখানে আসলে প্লে স্টোর কিংবা আমরা যে গুগলে যে প্লে স্টোর ছাড়া আমরা হয়তো অন্য যে স্টোরগুলো রয়েছে সেখানেই আসলে বেশি নির্ভরশীল। দেশীয় স্টোর আসলে কতটুকু ডেভেলপ করেছে, ইএটিএল নামে একটি স্টোর কাজ করছে, এছাড়া আসলে কতটুকু দেশীয় স্টোরগুলো এগিয়ে আসছে এখানে? দেশি স্টোরের ক্ষেত্রে আমি জানি যেটা আপনার ইএটিএল, তারপর আরেকটা আছে আপনার অ্যাপ বাজার, শফিউল আলম বিপ্লব, ও ট্রাই করছে। বাংলাদেশের এই ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে কি আপনার গেমসের ক্ষেত্রে আপনার যদি কমার্শিয়াল বা প্রিমিয়াম টাইপের গেমস যদি দেওয়া হয় আপনার শুধুমাত্র অ্যাড রেভিনিউর উপর ডিপেন্ড না করে, তো সেক্ষেত্রে আপনার পেমেন্ট একটা বড় কনস্ট্রেন্ট। লাইক আমি যদি বলি যে আপনার টেলিকম অপারেটরে যে আপনার যে ইয়ার টাইম থেকে যদি ব্যালেন্স কেটে, কিন্তু সেটা তো আবার ট্যাক্সেবল ইনকাম, তো যেই কারণে হয় যে আপনার লোকাল একটা হচ্ছে আপনার ডিভাইসের ভিতরে থাকে আপনার আনঅথরাইজড একটা ইস্যু আছে। যেমন আপনার অ্যাপেলের ক্ষেত্রে তারা একটু মনোপলি করছে নিঃসন্দেহে। অ্যাপেলের ক্ষেত্রে আপনার বাহির থেকে তো গেমস আপনার ডাউনলোড করতে হচ্ছে, এক্স্যাক্টলি সেম আপনার গুগল প্লে স্টোরের ক্ষেত্রে। বাট এখান থেকে যদি অন্য কোনো একটা চ্যালেঞ্জটা হচ্ছে এক নাম্বার আপনার, আমি বলবো যে আনঅথরাইজড হিসেবে দেখাবে, ওয়ার্নিং দিবে যে এটা আনঅথরাইজড, আপনি গুগল প্লে স্টোর বাইরে কোনো লোকাল স্টোর থেকে ডাউনলোড করলে। আরেকটা যেটা রিস্ক হচ্ছে আপনার যেটা পেমেন্টের যে প্রবলেমটা, যে আপনি পেমেন্ট টাকা দিয়ে মনিটাইজ করা যাচ্ছে না আর কি গেমসগুলি লোকাল স্টোর থেকে, বা ডিফিকাল্ট আর কি, কারণ কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আবার এয়ারটাইমের, তো সেই কারণে আপনার লোকাল যেই প্লে স্টোরগুলি আছে আমি মনে করি থাকা উচিত। বাংলাদেশের প্রত্যেকটা ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের নিজেদের সক্ষমতার জন্য এটা খুবই প্রয়োজনীয়, কিন্তু এই চ্যালেঞ্জগুলিকে ওভারকাম করতে হবে, পেমেন্টস বিশেষ করে। তাহলে গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর যেগুলো রয়েছে আর কি সবচেয়ে বেশি জনপ্রিয়, সেখানে আমাদের গেমাররা কতটুকু তাদের গেমগুলোকে অবস্থান করে নিতে পারছে? সেখানে যেমন হিরোজ অফ 71 আছে, প্লাস আরও অনেকে আছে যারা ভালো অবস্থানে আছে, কয়েকটা এক্সাম্পল আছে। কিন্তু আসলে আমাদের যেই পপুলেশন সাইজ সেখানে আমার কাছে এগুলি খুব এক্সেপশন মনে হয়, এটা আসলে এক্সাম্পল না। এক্সাম্পল হবে তখন যখন আপনি 500-700 বা 100-200 খুব ভালো প্রোডাক্ট থাকবে, তার ভিতরে 10-15টা খুব টপ র্যাঙ্কে থাকবে যাদের, বাট এনিওয়ে এটা গ্রো করছে, কিন্তু খুব কুইকলি গ্রো করছে এবং আরও গ্রো করবে। আপনি যদি ফেসবুককে একটা প্যারামিটার ধরি, আপনার ইউজেস প্যারামিটার ধরি, এটা আপনার 2 crore ক্রস করে গিয়েছে। যেমন আমি 2 বছর আগে দেখেছি তখন ফেসবুক ইউজার ছিল সে আপনার আই গেস 70 লাখ 80 লাখ, এখন কিন্তু এটা আপনার 2 crore ক্রস করে গিয়েছে। সেম আপনার এই যে ইন্টারনেট ইউজেস প্লাস ইনক্লুশনটা কিন্তু খুব আপনার ইনক্রিজ হচ্ছে। সো যেহেতু অনেক পপুলেশন সাইজ, স্বাভাবিকভাবে আপনার তারা ডাউনলোড করবে প্রপারলি মার্কেটিং করতে পারলে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি বড় বাজারের কথা আপনি বলেন যে এখানে পপুলেশন সাইজ কিংবা ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যাও দিন দিন বেড়েছে, কিন্তু আমাদের দেশের যে গেম ডেভেলপাররা যে গেমগুলো তৈরি করছে সেগুলো আসলে জনপ্রিয় হচ্ছে না কেন? কারণ আমরা রিপোর্টটিতে দেখলাম যে ওখানে রিক্সার একটি রেসের গেম রয়েছে যেটা আসলে পুরোটাই আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধকে ঘিরে একটি ফাইটিং গেম তৈরি করেছে তারা, কিন্তু সেটা আসলে জনপ্রিয় কিংবা আসলে মানুষ জানছে না। কারণটা কি মনে হয়? আচ্ছা, আমাদের আইটি স্টার্টআপ বা টেকনোলজি নিয়ে একটা ধারণা আছে যে আপনার কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করলেই এটা বিলিয়ন ডলার হয়ে যাবে। কিন্তু আপনি যদি দেখেন যে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার সেটা ওয়েব প্রোডাক্ট হোক, মোবাইল অ্যাপস, গেমস যেটাই হোক, সেটা কিন্তু আপনার ওই প্রোডাক্টটাকে বানানোর পাশাপাশি কিন্তু এটা বিশাল একটা বাজেট থাকে কিন্তু মার্কেটিংয়ে।
আপনি কত ভালো প্রোডাক্ট এটার উপরে অবশ্যই একটা বড় বিষয়, কিন্তু সব প্রোডাক্ট তো আপনার এইভাবে অর্গানিক্যালি হয় না। মোস্ট অফ দ্য প্রোডাক্ট গ্লোবালি ওইটা কিন্তু আপনার হিউজ একটা মার্কেটিং বাজেট থাকে, তারপর যেখানে আপনার আরও প্রপার ইউআই, তারপর গেমস পারফরমেন্সের ইস্যু আছে, আরও প্রফেশনাল সেট আপের প্রয়োজনীয়তা আছে। সো এটাকে খুব প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে দেওয়া আমার কাছে মনে হয়েছে যারা গেমস ডেভেলপ করেছে, যেহেতু মার্কেট ম্যাচিউর, আপনি যদি একটা ফ্রেশ মার্কেটে যেরকম আপনি ফেসিলিটি পাবেন, একটা ম্যাচিউর মার্কেটে কিন্তু আপনার অনেক কম্পিটিশন করতে হবে। সেখানে আপনার অ্যামেচার যদি কোনো কিছু আপনার মেক করা হয় সেটা হয়তো তার কারণ সবার কাছে বেঞ্চমার্ক আছে যে হ্যাঁ এটা তো বেস্ট, এটার ইউআই এত বেটার, এটার আপনার অপারেশন এত বেটার বা ইউজেস এত বেটার। সো সেই জায়গাগুলি থেকে আমি মনে করি যে বাংলাদেশের প্রসপেক্টটাকে যদি কাজ করতে চাই আমাদের ইনক্লুসিভ প্ল্যান করতে হবে। সেখানে শুধুমাত্র কিছু একটা হাফ ডান করে বা সামথিং একটা পর রিলিজ দিলে যে পপুলার হবে এটা সমন্বিত কাজ করতে হবে। আপনি তো অনেকদিন ধরে অনলাইন মার্কেটপ্লেস বিলিয়ন্সের সঙ্গে জড়িত আছেন। আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এর মধ্যে এলাকায় শুরু হয়েছে নির্বাচনী আমেজ। এই মুহূর্তে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ ইমতিয়াজ, আগামী মাসের 22 তারিখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি যদি তার সবশেষ কিছু খবর আপনাকে জানিয়ে দিই, নারায়ণগঞ্জের নির্বাচনকে কেন্দ্র করে মোটামুটি কিন্তু একটি পরিবেশ তৈরি হয়েছে, যদিও এখনো সেরকম কোনো যে একটি উত্তেজনাকর পরিস্থিতি তেমন তৈরি হয়নি, তো মোটামুটি একটি কিন্তু আবহাওয়া তৈরি হয়েছে। আমি আপনাকে যদি কয়েকটি তথ্য জানিয়ে দিই, কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এবারের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিছুক্ষণ আগে মনোনয়নপত্র তুলেছেন আওয়ামী লীগের যিনি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভি। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে নারায়ণগঞ্জের রিটার্নিং অফিসারের কার্যালয় রয়েছে সেখান থেকে তিনি মনোনয়নপত্র তুলেছেন। তবে তিনি সরাসরি নিজে যাননি, তার পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনোনয়নপত্রটি তুলেছেন এবং এর মাধ্যমে কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দ্বিতীয় কোনো মেয়র প্রার্থী আজকের মনোনয়নপত্র তুললেন। আপনি জানান যে যেদিন তফসিল ঘোষণা হয়েছিল তারপরে প্রথম মনোনয়নপত্র তুলেছিলেন মেয়র পদে বাংলাদেশ কল্যাণ পার্টির একজন প্রার্থী, আর আজ তুললেন দ্বিতীয় কেউ মেয়র প্রার্থী। এছাড়া আমি যদি আপনাকে জানিয়ে দিই, কাউন্সিলর পদে ইতিমধ্যে 98 জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তুলেছেন 18 জন প্রার্থী মনোনয়ন। এছাড়া আপনি জানেন যে আজ নতুন করে যে বিষয়টি নারায়ণগঞ্জে আলোচনায় এসেছে সেটি হলো যে ওসমান পরিবারের একজন সদস্য হয়তোবা নির্বাচনে এবার অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। তবে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে যেহেতু শামীম ওসমানের পরিবারের কেউ মনোনয়ন পাননি, সেহেতু ধারণা করা হচ্ছে ওসমান পরিবারের বড় ভাই অর্থাৎ নাসিম ওসমানের স্ত্রী যিনি রয়েছেন পারভিন ওসমান, তিনি এবার জাতীয় পার্টির হয়ে মেয়র পদে নির্বাচন করতে পারেন বলে আমরা জানতে পেরেছি এবং সেটা নিয়ে কিন্তু নারায়ণগঞ্জে এখন বেশ আলোচনা হচ্ছে। এছাড়া আমি যদি আপনাকে জানিয়ে দিই, বিএনপির যে প্রার্থী রয়েছেন তৈমুর আলম খন্দকার, তিনি কিন্তু এখনো পর্যন্ত আসলে সিদ্ধান্ত নেননি যে তিনি নির্বাচনে দাঁড়াবেন কি দাঁড়াবেন না। আমরা তার সাথে মুঠোফোনে কথা বলেছি কিছুক্ষণ আগে তৈমুর আলম খন্দকারের সাথে। তিনি আমাদের যে বিষয়টি জানিয়েছেন, তিনি এখনো দলীয়ভাবে যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত সেটি এখনো তাকে জানানো হয়নি, তবে যেটি এখন পর্যন্ত নীতিগত সিদ্ধান্ত হয়ে আছে যে বিএনপির পক্ষ থেকে তৈমুর আলম খন্দকারই এবার এখানে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তবে তিনি সেটি এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি আমাদেরকে, তিনি কখন নাগাদ সিদ্ধান্তটি নেবেন সেটি এখন আমাদের জানাননি। তবে আমরা সে বিষয়টি তার সঙ্গে আলাপ আলোচনা করে জানার চেষ্টা করছি সে চূড়ান্ত সিদ্ধান্তটি তিনি কখন মনোনয়নপত্র নেবেন বা আদৌ নির্বাচন করবেন কিনা সে বিষয়টি আমরা আপনাকে জানিয়ে দেব। আর যেটি এখন এখানে সবচেয়ে আলোচনার বিষয় সেটি হলো ওসমান পরিবারের একজন পুত্রবধূ অর্থাৎ নাসিম ওসমানের স্ত্রী পারভিন ওসমান, তিনি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে এখানে নির্বাচন করতে পারেন এবং সেটি যদি হয় তাহলে কিন্তু আবারও যে একটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের খবরাখবর জানাতে নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি পরের খবরে। পয়ঃবর্জ্য নিষ্কাশন ও শোধন করতে প্রয়োজনের তুলনায় 4 ভাগের 1 ভাগ সক্ষমতাও নেই ঢাকা ওয়াসার। পরিবেশবিদরা বলছেন রাজধানীর পরিবেশ ও আশপাশের নদী দূষণের অন্যতম কারণ এই বর্জ্য। ঢাকা ওয়াসার স্বীকারোক্তি, পাইপ ও ড্রেনেজের ক্ষেত্রে মূলত বাসাবাড়ির মালিকদের উপরে ভরসা তাদের। তবে 5টি বর্জ্য শোধনাগার নির্মাণের পরিকল্পনা থাকলেও এসব সমস্যার আপাতত কোনো সমাধান দিতে পারছে না প্রতিষ্ঠানটি। উন্নত সুয়ারেজ লাইন পেতে ঢাকাবাসীকে অপেক্ষা করতে হবে 2035 সাল পর্যন্ত। মিজানুর রহমান খবিরের রিপোর্ট।
দক্ষিণ, পূর্ব এবং মধ্যাঞ্চল সহ বেশ কয়েকটি এলাকার নাগরিক এবং পয়ঃবর্জ্য নিষ্কাশিত হয় এই রামপুরা খালের মধ্য দিয়ে। রামপুরাতে একটি লিফটিং স্টেশন করা হয়েছে, সেগুলোর মাধ্যমে কেবল ময়লা ছেঁকে ফেলা হয়, কিন্তু বর্জ্য পরিশোধনের কোনো ব্যবস্থা নেই। তাই কয়েক কিলোমিটার ধরে বয়ে চলা এই রামপুরা খালের মাধ্যমে এই বর্জ্যগুলো গিয়ে পড়ছে বালু নদীতে। সেখানকার পরিবেশ যেমন দূষিত হচ্ছে, তেমনি দূষিত হচ্ছে রামপুরা সহ আশপাশের এলাকার পরিবেশও। এটি কেবল একদিকের দৃশ্য। ঢাকা শহরে প্রতিদিন 15 লাখ ঘনমিটার পয়ঃবর্জ্য তৈরি হলেও ওয়াসার শোধন ক্ষমতা আছে মাত্র 1 লাখ ঘনমিটার। তাই প্রতিদিন কমপক্ষে 14 লাখ ঘনমিটার অপরিশোধিত বর্জ্য বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষা নদীতে পড়ছে। মাত্র 22% ঢাকা শহরকে কভার করে, যেটা আমরা ট্রিট করি। 78% সুয়ারেজের আমাদের কোনো পাইপলাইন ব্যবস্থা নেই। যার যার বাসা তাদের নিজস্ব পিট এবং শোক পিটের দ্বারা তারা ব্যবস্থা করে। নগরবাসী ও পরিবেশবিদদের মন্তব্য, শহর পরিষ্কার রাখা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে নগর কর্তৃপক্ষের উদ্যোগও অনেকটাই ব্যাহত হচ্ছে সুয়ারেজ ব্যবস্থাপনা ভালো না থাকায়। অনেক দুর্গন্ধ আসে, এলাকাবাসী জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এত বেশি ময়লা আবর্জনা বেড়ে গেছে যে দিক দিয়ে যাওয়া আসা, মানে যাওয়া আসার তো কোনো বইও নাই। পরিবেশের জন্য ক্ষতিকর, আর এদিকে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার চারপাশে নদীগুলি দূষণের জন্য ক্ষতিকর। বর্ষাকালে সুয়ারেজ সয়লাব হয়ে যায়, তখন রাস্তাঘাটের যে পরিবেশ এবং জনস্বাস্থ্য এইগুলো যে অত্যন্ত ক্ষতিকর, এই দিকে ওয়াসা তেমন কোনো নজর দিচ্ছে না। বর্তমানে কেবল একটি শোধনাগার দিয়ে চলছে ওয়াসার বর্জ্য শোধন কার্যক্রম। সেটিও আধুনিকায়ন করা প্রয়োজন বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। 5টা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, তার মধ্যে আমাদের মাত্র একটা আছে। 2035 সালের মধ্যে আমরা 100% ঢাকা শহরে পাইপলাইন সুয়ারেজ সিস্টেম উইথ দ্য ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস তৈরি করতে পারবো। উত্তরা, মিরপুর ও রায়ের বাজারে শোধনাগার নির্মাণের বিষয়টি পরিকল্পনা পর্যায়ে থাকলেও খিলগাঁওয়ের দাসের কান্দিতে জমি অধিগ্রহণ করা হয়েছে। চীন সরকারের অর্থায়নে কাজটি বাস্তবায়ন হবে বলে জানায় ঢাকা ওয়াসা। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি কারখানার ওয়েট ব্লুর কাজ সাভারের পরিকল্পিত চামড়া শিল্প নগরীতে করতে হবে। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত চামড়া শিল্পের টেকসই উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় একথা জানান শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে শিল্পায়নের উপর জোর দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা সুলতানা কামাল। পরিবেশের দূষণ কমানো, রপ্তানি বাজার ও ব্যবসায়িক মুনাফা বাড়াতে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে এক যুগেরও বেশি আগে। তবে নানা জটিলতায় এখনো পুরোপুরি শুরু হয়নি সাভারের চামড়া শিল্প নগরীর উৎপাদন কার্যক্রম। এমন পরিস্থিতিতে ট্যানারি শিল্পের টেকসই উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অভিযোগ করেন, দেশের অর্থনীতিতে চামড়া শিল্পের অবদানকে ম্লান করে দিচ্ছে এই স্থানান্তর জটিলতা। লেদার সেক্টর সোশিও ইকোনমিতে যে আমরা অবদান রাখছি সেটা কিন্তু আসলে সব ম্লান হয়ে গেছে। নেগেটিভ ধারণা থেকে পজিটিভ ধারণা নিয়ে আসতে হবে, যাতে আমরা ব্র্যান্ডিং বাংলাদেশ হিসেবে আমরা আবির্ভূত হতে পারি। সভায় পরিবেশ দূষণের দায়ে আদায় করা অর্থে এনভায়রনমেন্টাল রিলিফ ফাউন্ডেশন গঠনের প্রস্তাব দিয়ে চলতি বছরের ডিসেম্বরের পর ট্যানারি স্থানান্তরে সরকারের স্পষ্ট অবস্থান তুলে ধরার দাবি জানান পরিবেশবাদী সংগঠন বেলার প্রধান নির্বাহী। সরকার দেখি ধমক দেয়, এরপরে আর চামড়া নিতে দেব না, আবার দেখি এক সপ্তাহ পরে চামড়া চায়। আগামী ডিসেম্বরের পরে সরকার কি হাজারীবাগেও চলতে দেবে এবং সাভারেও চলতে দেবে, নাকি এ বিষয়ে একটা সুস্পষ্ট অবস্থানে আসবে? এ সময় শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানান, ডিসেম্বরের মধ্যে চামড়া শিল্পের ওয়েট ব্লুর শতভাগ কাজ করতে হবে সাভারের চামড়া শিল্প নগরীতে। অনেকে আমাকে বলেছে যে আমরা ডিসেম্বরের মধ্যে ওয়েট ব্লু যেই কাজটি আছে বেশি পরিবেশ দূষণ করে সেটি আমরা স্থানান্তর করে নিব। সেটি এনশিওর করতে হবে যে 100% ওয়েট ব্লু কাজ সেখানে হবে। আর কারখানা স্থানান্তরকালে পরিবেশ সুরক্ষার সবগুলো শর্ত পূরণ হচ্ছে কিনা সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান সুলতানা কামাল। আমার দেশের শিল্প, যে শিল্পটাকে আমার বাঁচাতে হবে, এমনভাবে বাঁচাতে হবে যাতে ন্যূনতম পরিবেশের ক্ষতি এটার থেকে হতে পারে, এর থেকে বেশি যেন না হয়, এবং সেটা আমাদের সাধ্য, আমাদের সামর্থ্য, আমাদের সদিচ্ছা সবকিছু দিয়ে সেই জায়গায় আমরা পৌঁছাবার চেষ্টা করব সবাই মিলে। আলোচনা সভায় সুস্পষ্ট কেমিক্যাল আইন প্রণয়ন করার পাশাপাশি সিইটিপি পরিচালনায় নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে কম্পিউটার প্রোগ্রামিংয়ে আরও বেশি দক্ষ হতে হবে। আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিংয়ের এশিয়া আঞ্চলিক প্রতিযোগিতা 2016 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ইউএপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ইউএপির নিজস্ব ক্যাম্পাসে দুদিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারা দেশের 81টি প্রতিষ্ঠানের 1566টি দল। 4টি ক্যাটাগরিতে আয়োজিত প্রতিযোগিতায় 2টিতে প্রথম হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট। বালিকা ক্যাটাগরিতে চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চুয়েট এবং স্কুল ক্যাটাগরিতে আইওআই ট্রাভেলিং সেলসম্যান। চ্যাম্পিয়ন গ্রুপগুলো আগামী 2017 সালে আইসিপি ওয়ার্ল্ড ফাইনালে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। রাজধানীর টিকেটুলিতে A1 পলিমারের নতুন ডিপো উদ্বোধন করা হয়েছে। গতকাল আনোয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান A1 পলিমারের প্রধান নির্বাহী কর্মকর্তা আবির শওকত হায়াত ডিপোর উদ্বোধন করেন। এর মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে A1 পলিমারের ইউপিভিসি পাইপ ফিটিংস পৌঁছানো আরও সহজ হবে বলেও জানান তিনি। 32তম ইস্পাহানি জাতীয় দলগত ব্রিজ চ্যাম্পিয়নশিপ 2016 এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে। গতকাল এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের মহাব্যবস্থাপক ওমর হান্নান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, MA কুদ্দুস সহ বিশিষ্টজনরা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল লিবার্টিকে 50,000 এবং রানার্স আপ দলকে 30,000 টাকা প্রদান করা হয়। এবার এসিআই বাজারে নিয়ে এলো ব্ল্যাক ফাইটার জাম্বো কয়েল। গতকাল রাজধানী একটি হোটেলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন এই কয়েলটির উদ্বোধন করে এসিআই কনজিউমার ব্র্যান্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর প্রধান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপত্তা বিষয়ক সকল নিয়ম মেনেই তৈরি করা হয়েছে কয়েলটি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় পুরো অনুষ্ঠানটি। যার কারণে এ সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রশ্ন ফাঁস সহ নানা অভিযোগ সত্ত্বেও বন্ধ করা যাচ্ছে না কোচিং বাণিজ্য। অসুস্থ প্রতিযোগিতাকে দুষলেন অভিভাবকরা। পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের পক্ষে শিক্ষামন্ত্রী। গেমস নিয়ে বিশ্বে গড়ে উঠেছে কয়েকশো কোটি ডলারের বাজার। সম্পৃক্ত হচ্ছে বাংলাদেশের উদ্যোক্তারাও। সহায়তা পেলে গেমিং হতে পারে দেশের সম্ভাবনাময় খাত। কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসাকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি কোয়াবের। দেশে এ খাতের সব ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এবং রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় বাড়ির মালিকদের উপরই ভরসা ওয়াসার। 5টি শোধনাগারের পরিকল্পনা। উন্নত সুয়ারেজ লাইন পেতে অপেক্ষা করতে হবে 2035 সাল পর্যন্ত। এ ছিল সময় বাণিজ্যের যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।